9 জুন বুধবার রাত 8টায় অনিমেষ করেছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনায় আরো 36 জনের মৃত্যু, নতুন রোগী 2,537 জন, শনাক্তের হার 12.33%। রাজধানীর 96 ভাগ ভবন নির্মাণে বিধিমালা ভঙ্গ, রাজুকের দায়িত্ব অবহেলার সুযোগ নিচ্ছেন নির্মাতারা। পারিবারিক কলহের জেরে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড, করোনার প্রকোপ ও সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহারের সংকট বলছেন বিশ্লেষকেরা। 41 দিন পর 24 ঘন্টায় করোনা শনাক্ত 2,500-এর বেশি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার উঠেছে 12.33%। করোনায় মৃত্যু হয়েছে আরও 36 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে 3% বেশি। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজধানীর গ্রিন রোড থেকে আমাদের সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ। অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে করোনা সংক্রমণের হার যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। হঠাৎ করে সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা এত বাড়ার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে তো আমরা গত কয়েকটা দিন লক্ষ্য করছি সংক্রমণের হার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আবার মৃত্যুর মিছিলে বাড়ছে। গতকালে কিন্তু অনেক ছিল, 44 জনের মধ্যে ছিল, আজকে আবার 36 জন। কম বেশি উঠানামা কিন্তু করছে। আসলে এটাও তো আমরা দেখছি, গতকালও আক্রান্তের হার কিন্তু 13-র একটু উপরে ছিল, 13.3 এরকম ছিল। আজকে যদিও কিছুটা কম, তারপরেও তো বেশ বেশি বলা যায়। আসলে যেটা দেখছি আমরা, হঠাৎ করে তো সীমান্ত এলাকাতে কিন্তু প্রচুর করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। অনেক জায়গায় যদিও লকডাউনও চলছে, সরকার সীমান্ত এলাকায় কঠোর লকডাউনের ব্যবস্থা করছে, এবং সীমান্ত এলাকায় যে যে জলপথ, স্থলপথ বলেন বা রেল, সবকিছু তো বন্ধ, আকাশপথ সবই তো বন্ধ, তারপরে কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটা কথা হলো যে এটা তো আমরা সন্দেহ করছি যে ভারতীয় ভেরিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্ট সম্ভবত যে কোনো ভাবে এটা কিন্তু আমাদের দেশে ঢুকে গেছে। অনেক রোগীর কিন্তু শনাক্ত করা হয়ে গেছে। শুধু তাই না, যদিও গভর্নমেন্ট কঠোর ব্যবস্থা নিচ্ছে বর্ডারে, তারপরে কিন্তু অনেক লোক চোরা পথে ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের দেশে আসতেছে, আমাদের দেশ থেকেও মানুষ যায়। আরেকটা যেটা আমার মনে হচ্ছে, ইন্ডিয়া থেকে কিন্তু অনেকে যারা পণ্য নিয়ে আসে বিভিন্ন ট্রাকে বা অন্যান্য পরিবহনে, অনেক ট্রাক ড্রাইভার শুনি, হেল্পার, শ্রমিক যারা আছে, তারা কিন্তু ওই করোনার সনদ না নিয়েই কিন্তু চলে আসে। করোনার সনদ তো নেগেটিভ নিয়ে ঢোকার কথা, উনি কিন্তু ঢুকে যাচ্ছে। আমার মনে হয় সেটাও কিন্তু অন্যতম একটা কারণ যার জন্য এটা কিন্তু দ্রুত ছড়াচ্ছে। আরেকটা কারণ হলো, আপনি এখনো জানেন, স্বীকার করবেন, আমরা বারবার বলছি, জনগণের একটা বিশাল অংশ এখনো কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যথেষ্ট উদাসীন। মাস্ক ঠিক মতো পরে না, ঢিলে ঢালা ভাব, গা ছাড়া ভাব, শারীরিক দূরত্ব কেউ মেনটেন করে না, হাত ধোয়ার চর্চা মনে হয় চালু রাখে কিনা, সব মিলেই কিন্তু সংক্রমণটা বেড়েই যাচ্ছে। কারণ রাস্তাঘাটে আমরা যখন যাই দেখি এত ভিড়, গায়ের উপরে গা দিয়ে, পিঠের উপরে পিঠ দিয়ে মানুষ চলাফেরা করে, হাটে ঘাটে, বাজারে, রেস্টুরেন্টে, ইভেন হাসপাতালে যে যায়, আউটডোরে দেখবেন লোকে লোকারণ্য, একজনের উপরে একজনের একদম দূরত্ব তো নাই, ঘাড়ের উপরে ঘাড় দিয়ে দাঁড়ায় রয়েছে সেবা নিতে আসে। আমার তো ভয় হয় যে তারা আবার করোনার সঙ্গে সামনে পিছনে ডাইরেবে কার মধ্যে ভাইরাস আছে আমরা তো জানি না। হয়তো সঙ্গে এই ভাইরাস নিয়ে ঘরে যাচ্ছে, নিজের পরিবার পরিজন, বাপ মা ভাই বোন সবার ছড়াচ্ছে, পাড়া প্রতিবেশী ছড়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু সারা দেশে করোনা আসলে ছড়িয়ে যাচ্ছে। ডক্টর এবিএম আবদুল্লাহ, আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিপরিষদ বিভাগ যেসব জেলায় উচ্চ সংক্রমণ ঝুঁকি রয়েছে সেই সব এলাকায় নির্বাচন বন্ধের পক্ষে, নির্বাচন না করার পক্ষে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল নির্বাচন কমিশন একটি বৈঠকেও বসবে। আপনি কি মনে করেন যে এই করোনার উচ্চ ঝুঁকির মধ্যে কি নির্বাচন হওয়া ঠিক হবে কিনা? প্রথম কথা হলো যে এই এই রোগটা তো মারাত্মক ছোঁয়াচে। জনসমাগম যত বেশি হবে তত কিন্তু সংক্রমণের ঝুঁকিটা বাড়বে। এখন যদি এই অবস্থায় যেমন যে হারে বেড়ে যাচ্ছে, যে 12, কালকে ছিল 13, আবার যদি কালকে আরো বাড়ে, এইভাবে যদি বাড়তে থাকে, আমার তো মনে হয় এই মুহূর্তে নির্বাচনটা বোধহয় না করাই ভালো। তারা একটু পুনর্বিবেচনা করতে পারেন। কারণ নির্বাচনও যেমন দরকার, শাসনতান্ত্রিক হয়তো জটিলতা বা শাসনতান্ত্রিক বাধ্যবাধকতার জন্য করতে হচ্ছে, এটাও সত্য, কিন্তু আমাদের মানুষের জীবনটাই তো আগে।
আমার মনে হয় বর্তমানে সংক্রমণের হার যদি আর এক দুদিন দেখুক, তারা যদি বাড়তে থাকে, আমি মনে করি যে নির্বাচন এই মুহূর্তে তারা একটু পুনর্বিবেচনা করবেন, হয়তো আরো কিছুদিন যদি পিছিয়ে দেওয়া উচিত বা দেওয়া যায় বলে আমার মনে হচ্ছে। কারণ নির্বাচন করতে গেলেই তো মানুষ নির্বাচনী প্রচার প্রচারণা, মিছিল, মিটিং এগুলো তো হবেই। এগুলো হলে কিন্তু সংক্রমণের ঝুঁকি কিন্তু আরো বাড়বে, এবং সংক্রমণের ঝুঁকি বাড়লে মৃত্যুর ঝুঁকিও বাড়বে। তখন আবার দেখবেন যে এত রোগী যদি বাড়ে, তা হাসপাতালে তো সংকুলন করাও তো মুশকিল হবে, অক্সিজেনের ক্রাইসিস হবে, চিকিৎসার প্রবলেম হবে, বেডের কাছে। আমাদের তো কিছুদিন আগেও দেখলাম হাসপাতালে কিন্তু বিশাল সমস্যা হয়ে গেছিল। তা আমি মনে করি কালকে তারা এই জিনিসটা পুনর্বিবেচনা করতে পারেন বা করা উচিত বলে আমার মনে হচ্ছে। আরেকটি বিষয়, আপনিও যেটি বলছিলেন যে সীমান্ত এলাকায় দেখতে পাচ্ছি যে সেখানে করোনা বাড়ছে, আপনি বলছিলেন ভারতীয় ভ্যারিয়েন্টের সেখানে প্রকোপ বেশি থাকতে পারে। সেই দিকে সীমান্তে কি এই কঠোর লকডাউন আরো কয় সপ্তাহ বাড়ানো দরকার, অথবা বাড়ানো দরকার কিনা, আপনি কি মনে করেন? আসলে লকডাউন যেটা চলছে, প্রথম কথা হলো এই লকডাউন যেন কঠোরভাবে বাস্তবায়িত যেন হয়। লকডাউন ঢালা আধা আধি এসব যেন না হয়, কিন্তু বাস্তবায়নটা ভালোভাবে বাস্তবায়ন কিন্তু সবচেয়ে জরুরি। এবং তার জন্য জনগণকে সচেতন করা, জনগণকে সম্পৃক্ত করা, এটা কিন্তু আরো জরুরি। জনপ্রতিনিধি বা ধরেন নির্বাচিত প্রতিনিধি, এলাকার ছাত্র, যুবক জনতা, ইমাম সাহেব, অন্য ধর্মের যারা সবার মাধ্যমে যদি আমরা লকডাউনটা এটা কার্যকরী করতে পারি, তাহলে কিন্তু সংক্রমণ কমানো যাবে। আরেকটা হলো, লকডাউনের সাথে সাথে একটা বিষয়ে কঠোরতা অবলম্বন করতেই হবে। জনগণ যাতে স্বাস্থ্যবিধি মানে বা মানাতে যেন বাধ্য করা হয়। যারা স্বাস্থ্যবিধি মানে না, মাস্ক পরে না, হাত ধোয়ার চর্চা নাই, দূরত্ব মেনটেন করে না, এটা যদি মেনটেন করা না যায়, তাহলে কাগজে কলমে লকডাউন কিন্তু লাভ কিন্তু হবে বলে মনে হয় না, বা অল্প অল্প লয়। এই জন্য আমি মনে করি লকডাউনে চলবে, স্বাস্থ্যবিধির জন্য মানুষ মানে, এবং অবস্থা পর্যবেক্ষণ করে যদি দেখেন যে সংক্রমণ বেড়ে যাচ্ছে, তাহলে হয়তো আরো কিছুদিন লকডাউন বাড়ানো লাগবে। কারণ 7 দিনের দিছে তো, এটা হয়তো 10 দিন বা 2 সপ্তাহ পর্যন্ত হয়তো লাগতেও পারে আর কি। সেটা ডিপেন্ড করবে আগামী কয়েকদিন অবজার্ভ করলে, যদি সংক্রমণ বাড়ে না কমে তার উপরে। বাড়তে থাকলে লকডাউন অবশ্যই বাড়াতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা দিন এনে দিন খায়, শ্রমজীবী মানুষ, যাদের একদম সঞ্চিত কোনো না খাদ্য আছে বা না টাকা পয়সা আছে, তাদের জন্য অন্তত যতদিন লকডাউন থাকে, তাদের খাওয়া দাওয়ার মিনিমাম যেগুলো চাহিদা এগুলো যেন পূরণ করা হয়। চাউল ডাউল পেঁয়াজ রসুন আদা যাই বলেন, ন্যূনতম চাহিদা যেন পূরণ করা যদি না করা যায়, তাহলে কিন্তু লকডাউন কার্যকারিতারও কিন্তু একটু সন্দেহ থেকে যাবে। কারণ মানুষকে অনেককে প্রশ্ন করতে তারা বলে যে আমরা করোনায় মরবো না, আমরা না খাই মরবো। কিন্তু তাদের খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা করে লকডাউনটা কার্যকরী করতে হবে, তাইলে আমি মনে করি এটা কার্যকরী হবে। জি, এবং আপনি যেটি বারবারই বলছিলেন যে এবং ঢিলে ঢালা ভাব সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে, আমরাও দেখতে পেয়েছি যে বাসে অথবা গণপরিবহনে একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, এবং যেসব কারণেই বোধহয় আমরা সংক্রমণের উচ্চ হার দেখতে পাচ্ছি। 46টা জেলাতে সবচেয়ে বেশি শনাক্তের হার কুড়িগ্রাম এবং পিরোজপুরে, যেখানে 71% সংক্রমণের হার দেখতে পাচ্ছি। রংপুর বিভাগের প্রতিটি জেলাতে উচ্চ সংক্রমণ, আর নতুন করে রোগী বাড়ছে আরো 14 জেলায়। এবং যেসব জেলায় এর আগে অবস্থা অনেক ভালো ছিল, সেসব জেলায়ও এখন দেখতে পাচ্ছি যে সংক্রমণ বেশ হচ্ছে। সেই সব জায়গায় কি কি করণীয়? যেগুলো আপনি বললেন সবই সত্য, কারণ এই রোগটা তো মারাত্মক ছোঁয়াচে, সংক্রামক তো। এখন এটা যদি মানুষের চলাচল, যোগাযোগ, এই যে দূরত্ব, এগুলো যদি বা স্বাস্থ্যবিধি না মানে, তাহলে তো এটা আরো বাড়বে। শুধু তাই না, আমাদের তো ভয় হচ্ছে। আগে আমরা দেখবেন আগে কিন্তু বড় বড় শহরে, যেমন ঢাকা শহরে, অন্যান্য শহরে ছিল, এখন গ্রামেরও তো বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে আর কি। এটার মূল একটাই কারণ, জনগণের ঢিলে ঢালা ভাব। কঠোর যেখানে লকডাউন, সেটাও কঠোরতা নাই, স্বাস্থ্যবিধি মানুষ মানে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে যদি এইভাবে মানুষের যোগাযোগও যদি এই লকডাউনের মধ্যে এটা মেনটেন করা না হয়, যেমন ধরেন যে সমস্ত এলাকায় এগুলো লকডাউন চলছে, সংক্রমণ বেশি, অন্তত কঠোরতা যেন অবলম্বন করে, জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচার প্রচারণা এগুলোও বাড়াইতে হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, পুলিশ, র্যাব, বিজিবি, তাদেরও সহায়তা নিতে হবে, জনগণের সম্পৃক্ততা বাড়াইতে হবে। আরেকটা হলো ওই এলাকা থেকে কোনো যানবাহন অন্য জায়গায় যেন না যায়, এবং অন্য জায়গা থেকে কোনো যানবাহনও যেন সেই এলাকায় না যায়। তাহলে কিন্তু আমরা এই লকডাউনের সুফল পাবো। না হলে যদি মানুষও চলাচল করছে, ঢিলাঢালা ভাব রয়েছে, যানবাহনও চলছে বিভিন্ন জায়গায়, ওই জায়গা থেকে অন্য জেলায় যাচ্ছে, এইভাবে কিন্তু সারা দেশে এটা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়ে গেছে। এই জন্য লকডাউন যেটা যাতে মানা হয়, মানাতে বাধ্য করা হয়, তার ব্যবস্থা নিতে হবে। তার চেয়েও যেটা জরুরি আমি মনে করি, স্বাস্থ্যবিধি একদম সুন্দরভাবে মানুষ যেন মেনে চলে, মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা, এবং সবচেয়ে জরুরি শারীরিক দূরত্ব যেন মেনটেন করে। এই ব্যাপারে আমাদেরকে একটু নজর দিতে হবে, জোর দিতে হবে, প্রশাসনকে আরো কঠোরতা অবলম্বন করতে হবে। তাইলে আপনার আমরা শেষ কথা দিয়ে আসতে চাই যে প্রশাসনকে কঠোর হবার কথা আমরা বলছি, এবং
আপনি অথবা আপনার মতো যারা আছে তারা সবসময় বলে যাচ্ছেন, আমাদের উপদেশ দিয়ে যাচ্ছেন, গণমাধ্যমে বলছেন আপনারা, কিন্তু সাধারণ মানুষ বা যারা একেবারেই খেটে খাওয়া মানুষের কথা বলছি, অথবা যারা একেবারেই নিম্নবিত্ত সাধারণ মানুষ, তারা কিন্তু শুনছেন। এমনকি অনেক সচেতন মানুষও মাস্ক ব্যবহার করে না এবং নানা ধরনের অজুহাত দেয়। সেই ক্ষেত্রে আর কি করা যায়? না, প্রথম কথা হলো জনগণ তো, জনগণের একটা বিশাল অংশ যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, বিভিন্ন শ্রেণী বা নিম্ন শ্রেণীর মানুষ, তারা তো মনে করে করোনা বলে কিছু নাই, করোনা তারা বিশ্বাসই করে না। এবং তাদেরকে জিজ্ঞেস করলে খালি বলে যে আমরা তো করোনায় মরবো না, আমরা তো না খেয়ে মরবো। সেজন্যই বলছি তাদেরকে বুঝাইতে হবে, যাতে তারা বুঝতে চেষ্টা করে, তাদেরকে সচেতন করে তুলতে হবে। এই জন্য প্রচার প্রচারণা বাড়াইতে হবে। এবং যেটা আমি বলছি, প্রয়োজন একটা কমিটি করা যেতে পারে বিভিন্ন জায়গায়, সেখানে সর্বস্তরের জনগণ থাকবেন, নির্বাচিত প্রতিনিধি বলেন, আবার ছাত্র, যুবক, জনতা, ইমাম সাহেব, স্কুলের শিক্ষক, সবাই মিলে একটা প্রচার প্রচারণা চালাইতে হবে। জনগণ যাতে বুঝে, তাদেরকে যেন বোঝানোর চেষ্টা করা হয়। আর প্রশাসনকে কঠোর বলতে পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে অন্তত তাকে বুঝাইতে হবে, প্রয়োজনে ওদেরকে মাস্ক পরাইতে হবে, মাস্ক পরাতে বাধ্য করতে হবে। এবং প্রয়োজনে তারা কিছু মাস্ক সাথে নিয়েও যেতেও পারে, যারা মাস্ক পরে না, তার যদি কাছে মাস্ক থাকে মাস্ক দিতেও পারে। কারণ এই মাস্কটা তো অল্টারনেটিভ টু একটা ভ্যাকসিন। আমরা যতদিন ভ্যাকসিন না নিতে পারবো, ভ্যাকসিন তো এখনো হয়তো একটু অ্যাভেলেবিলিটি না, এরকম প্রাপ্যতার একটা ব্যাপার আছে। ভ্যাকসিন নেওয়ার আগ পর্যন্ত মাস্ক কিন্তু মনে রাখতে হবে এইটাই একটা ভ্যাকসিন। সুতরাং এই মাস্ক পরতেই হবে। যদি এটা না করা হয় তাহলে তো আমরা সংক্রমণের ঝুঁকি কমাইতে পারবো না। আর যদি এরকম বাড়তে থাকে পরে তো হাসপাতালে দেখবেন যে বেড পাওয়া যাবে না, আইসিইউ পাওয়া যাবে না, অক্সিজেন কম পড়বে। ইন্ডিয়াতেও যে অবস্থাটা হয়ে গেছিল, আমরা তো মনে করি আল্লাহ না করুক এই অবস্থা যেন আমাদের দেশে না হয়। সেই জন্য সর্বস্তরের জনগণকে সচেতনতা যেমন জরুরি, তাদের এটা নাগরিক দায়িত্ব, এটাই তাদেরকে বুঝাইতে হবে। এবং বুঝাতে যারা বুঝতে চায় না তাদেরকে বুঝাইতে যেন বাধ্য করা হয়, তারা তাদের মানতে বাধ্য করা হয়। এর জন্য কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালাতেই হবে আমাদের। আমরা আশা করব যে সাধারণ মানুষ একটু সাড়া দিবেন, যাতে এই করোনা পরিস্থিতি সবাই মিলেই উত্তরণ করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ইবিএম আব্দুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সংক্রমণের হার বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ রোধে দেশের বিভিন্ন এলাকায় লকডাউন দেওয়া হলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে অনীহা রয়েছে প্রায় সবার। এদিকে রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় 8 জন এবং খুলনা মেডিকেলে 7 জন মারা গেছে। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, মৃত্যুর সংখ্যা খুলনায় একদিনে 7 জন, এত মৃত্যুর কারণ কি? মানে তাদের যে পরিমাণ সাপোর্ট দরকার ছিল, আইসিইউ অথবা অন্যান্য, সেটি কি দেওয়া যাচ্ছে না? আসলে এই বিষয়ে একটু আপনাকে আমি আরেকটু বিস্তারিত জানাতে চাই যে গত 24 ঘন্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে যে 7 জন মারা গেছেন তার মধ্যে 3 জন হচ্ছে আপনার খুলনার, আর যে বাকি 4 জন রয়েছেন তার মধ্যে 2 জন বাগেরহাটের, একজন যশোরের এবং একজন ঝিনাইদহের ছিলেন। এবং পরবর্তীতে আমরা যখন এখানকার চিকিৎসকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে করোনা সংক্রমণের এই সময়টাতে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে বা উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণে আপনার এই করোনার যে চিকিৎসা সেই চিকিৎসার ব্যবস্থাটি নেই, যার কারণে আসলে এই রোগীদেরকে বিভিন্ন হাসপাতাল ঘুরে তারপরে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে তাদের চিকিৎসার জন্য আসতে হয়। এবং যখন তারা খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার আওতার মধ্যে আসেন সেই অবস্থায় আসলে তাদের শারীরিক অবস্থার অনেক বেশি অবনতি হয়ে যায়। এবং তার একটি প্রমাণও আমরা পেয়েছি। গত পরশুদিন সকাল 8টাতে আমরা যে ঝিনাইদহ থেকে যে রোগীটিকে এসে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হতে দেখি, পরবর্তীতে দেখি যে তিনি তার 12 ঘন্টা পরেই কিন্তু তিনি মারা যান। এবং আমরা এই ব্যাপারে যখন আজকে চিকিৎসকের সঙ্গে কথা বলেছি তখন তিনি একই কথা বলেছেন যে এই ব্যক্তিটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার, এবং তিনি প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন, তারপর সেখান থেকে তাকে যশোর 250 বেড হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে তারপরে তাকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়। এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই আসলে তার খুব বেশি উন্নতি হয়নি এবং যার কারণে তিনি মারা গেছেন বলে জানা গেছে। আর করোনা হাসপাতালের যে অবস্থা সেই ব্যবস্থায় যদি বিবেচনায় বলতেই হবে যে এখন যদি আসলে খুলনাতে কোনো করোনা রোগীর আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয় তাহলে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল আসলে সেই ব্যবস্থাটি করতে পারবে না, কারণ তাদের যে 20টি আইসিইউ বেড রয়েছে সেই 20টি আইসিইউ বেডই কিন্তু রোগী রয়েছে। এবং তারা আরও যেটি করেছেন সেটি হচ্ছে 10টি এসডিইউ বেড ছিল তাদের, সেই 10টি এসডিইউ বেডের সঙ্গে তারা আরও 10টি এক্সট্রা বেড লাগিয়ে 10 বেডের এসডিইউ দিয়ে তারা 20 বেডের সুবিধা দিচ্ছেন। এবং প্রতিটি জায়গায় তারা মূলত আসলে এই অতিরিক্ত বিছানা এবং অতিরিক্ত বেড ব্যবহার করে কিন্তু তারা এই চিকিৎসা ব্যবস্থাটি চালিয়ে যাচ্ছেন। এবং তারা জানিয়েছেন যে এখন যেহেতু একেবারে উচ্চ সংক্রমণ রয়েছে এবং মৃত্যুর হার অনেক বেশি রয়েছে খুলনা বিভাগে, এই কারণে এই খুলনা করোনা ডেডিকেটেড যে হাসপাতাল, অভিজিৎ, ছোট্ট করে একটু বলবেন, যেহেতু সংক্রমণের হার অনেক বেশি, প্রশাসন লকডাউন বাস্তবায়নে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছেন কিনা?
হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে আমরা খুলনা সহ খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে সেই 10টি জেলাতেই কিন্তু আমরা তাদের তৎপরতা দেখছি। যেমন খুলনার মহানগরীর যে 3টি থানা রয়েছে সেই 3টি থানাতে আপনার এখন চলমান রয়েছে যে 7 দিন এখানে কোনো রকম কোনো দোকানপাট এবং কোনো প্রতিষ্ঠান চলবে না এবং কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে কোনো ধরনের কোনো জমায়েত করা যাবে না। এছাড়াও খুলনার পাইকগাছার যে পৌরসভা রয়েছে সেই পৌরসভাতে সংক্রমণের হার 50-এর অধিক হয়ে যাওয়ার কারণে কিন্তু সেখানকার উপজেলা প্রশাসন গতকালকে তারা আগামীকাল থেকে তারা মূলত 7 দিনের কঠোর লকডাউন পালন করবেন সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ফুলতলা যে উপজেলাটি রয়েছে খুলনার সেই ফুলতলা উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তাদের যে করোনা সংক্রমণের হার এটা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে তারা আগামীকাল তারা বৃহস্পতিবার তারা সিদ্ধান্ত নেবেন আসলে যে তারা পুরোপুরি লকডাউনে বা কঠোর লকডাউনের দিকে যাবেন কিনা। এছাড়াও কিন্তু আমাদের মোংলাতে এবং সাতক্ষীরাতে যশোরে বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে আসলে যে ধরনের তৎপরতা থাকা প্রয়োজন সেই তৎপরতাটি রয়েছে। তবে প্রশাসনেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, কারণ তাদেরকে এই করোনা সংক্রমণের এই মহামারীকালীন সময় কিন্তু অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। তাদেরকে যেমন ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, তেমনি করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষদেরকে আসলে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে যে চলাফেরা, সেই চলাফেরাটা আসলে নিশ্চিতের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যেই কিন্তু অনেকটা আমরা দেখেছি যে তাদের মধ্যে অনেকটা অনীহা কাজ করছে। যেমন আমরা এমনই অবস্থা দেখেছি যে করোনা হাসপাতালে যারা একেবারে রোগীর স্বজনেরা রয়েছেন তারাও কিন্তু আসলে হাসপাতাল থেকে যখন বের হচ্ছেন বা হাসপাতালের ভিতরে তারা কিন্তু সেভাবে স্বাস্থ্যবিধি মানছেন না বা মাস্ক পরিধান করছেন না। আর বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং অন্যান্য রাস্তাঘাটগুলোর কথা আমরা নাইবা বলি, যখন প্রশাসন আসে তখন আসলে দেখা যায় যে এই রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়। আবার যখন প্রশাসনের গাড়িগুলো চলে যায় তখন আবারও হচ্ছে এই রাস্তাগুলোতে মানুষের ভিড় চলে যায় এবং আমরা দোকানপাটগুলোকে দেখি যে তারা অর্ধেক শাটার খুলে দোকানদারি করেন এবং দোকানটা বন্ধ আছে, দোকানের সামনে একজন লোক অভিজিৎ, দাঁড়িয়ে সারা থাকেন। দেশের তাকে অবস্থায় যে প্রায় আপনি যখন একরকম। আপনি খুলনার উচ্চ সংক্রমণ ঝুঁকির কথা যেমনটি বললেন, আমরা অন্য জায়গায় কথা বলে একই অবস্থায় চিত্র দেখতে পাচ্ছি। যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে পরিস্থিতি আসলে খুব ভয়াবহ দিকে যাবে কিনা সেটি আসলে খুবই একটি ভয়ের উদ্বেগ সৃষ্টি করে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। রাজধানীর 96 ভাগ ভবনের নির্মাণেই মানা হচ্ছে না ইমারত বিধিমালা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার সুযোগ নিচ্ছে অসাধু ভবন নির্মাতারা। এ বিষয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আমরা যেই পরিসংখ্যানটি বললাম সেটি আসলে ভয়ঙ্কর। 96 ভাগ ভবনেই যদি ইমারত বিধিমালা না মানে তাহলে সেই শহরের নগরায়ন অথবা পরিকল্পনা কি অবস্থা সেটি বোঝাই যায় এবং এটি কতখানি বিপর্যয় ডেকে আনতে পারে। ধন্যবাদ। আসলে যে চিত্রটা আমরা দেখতে পেলাম বা আপনি বলছিলেন, আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই কথাটা বারবার বলে আসছি যে আমাদের যে ইমারত নির্মাণ বিধিমালা যেটা আছে, সেই বিধিমালাতে যাই বিধি থাকুক, আমাদের যখন কোনো একজন ব্যক্তির পক্ষ থেকে কোনো একটা ইমারতে পারমিশনের জন্য রাজুকে যেই প্ল্যানটা সাবমিট করা হয়, সেই সাবমিশনের পরে যে অনুমোদন পাওয়ার পরে ওনারা যখন আরেকটা ওয়ার্কিং প্ল্যান তৈরি করেন, সেটা সম্পূর্ণ ব্যত্যয় ঘটিয়ে অনেকাংশেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্লটের প্রায় 80 ভাগ, 90 ভাগ, 95 ভাগ তারা দখল করে নিয়ে যে বিল্ডিংটা বানায়, সেই বিল্ডিংটা যেমন নিজের ভবনের জন্য ঝুঁকি তৈরি করে, আশেপাশের মানুষের আলো বাতাস থেকে শুরু করে যাবতীয় অন্যান্য ঝুঁকি তৈরি করে। এই যে চিত্রটা, এই চিত্রটা আসলে আসার বিষয় হচ্ছে যে রাজুক এখন স্বীকার করছে, রাজুক নিজে সার্ভে করে দেখতে পেয়েছে, তাদের সার্ভেতে তারা বলছে যে প্রায় 80 ভাগ ভবনের ক্ষেত্রে এই ধরনের ব্যত্যয় আছে। তো রাজধানীর বুকে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যদি থাকে, সেই কর্তৃপক্ষের যদি নজরদারি করার সক্ষমতা না থাকে, তাহলে এই বিধিমালা এবং এই ধরনের কর্তৃপক্ষ দিয়ে আমাদের তেমন কোনো কাজ আসছে না। বরঞ্চ আমরা বিপরীতে দেখছি, রাজুকের অন্যান্য অনেক ধরনের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইভেন রাজুকের অনেক ধরনের এমন কোন প্রজেক্ট নিচ্ছে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে গিয়ে রাজুকের যে ধরনের আগ্রহ দেখা যায়, এই বিধিমালা অনুযায়ী নগরের ভবনগুলো তৈরি হচ্ছে কিনা তার ব্যাপারে যে নজরদারি করা, যে রাজুকের যে অন্যতম বড় দায়িত্ব যে ডেভেলপমেন্ট কন্ট্রোল, এই ব্যাপারে তাদের অনীহা। এবং তারা প্রায়ই যে কথাটা বলে থাকেন লোকবল সংকট, স্বাধীনতার 50 বছর পরে লোকবল সংকটের কথা আমরা আর কতদিন বলবো? একটা নগর আমরা ধ্বংস হতে দিব? পাশাপাশি এই যে আমাদের লোকবল সংকটের কথা বলে যে আমরা এই যে ভবন নির্মাণে ব্যত্যয়গুলো আইডেন্টিফাই করতে পারছি না, কিংবা যারা ব্যত্যয়ের সাথে জড়িত আছেন তাদের যে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিতে পারছি না, এই ব্যর্থতার কারণে কিন্তু নতুন নতুন যারা নির্মাতা আছেন তারা কিন্তু উৎসাহ পান যে এই ধরনের বিধিমালা ব্যত্যয় করে এই ধরনের যে কোনো একটা ভবন করে ফেলতে। এতে আমাদের স্ট্রাকচারাল ঝুঁকি তৈরি হচ্ছে, এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি তৈরি হচ্ছে, এবং আমাদের যার আশেপাশে যে আলো বাতাস তৈরি করা একটা নেইবারহুডে যেটা থাকতে হয় স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য, করোনাতে আমরা এটা আরো জানি যে এবং বোধহয় আপনি যে ঝুঁকিগুলির কথা বলছিলেন সেজন্যই অযোগ্য শহরের তালিকা আমি দেখতে পাচ্ছি যে বিশ্বের ৪র্থ অবস্থানে রয়েছে ঢাকার নাম। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের 2021 সালের বাসযোগ্য শহরের তালিকায় 140টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 137। এই যে আপনি যেই কথাগুলি বলছিলেন, এবং যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে সিলেটে ভূমিকম্পের অবস্থা
সংখ্যা বাড়ছে, এইরকম বড় ভূমিকম্প হলে তো ঢাকার অবস্থাও একই রকম ভাবে খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। জি, আপনি যেটা বলছিলেন যে বাসযোগ্যতা আমরা তলানিতে আছি, এবং আপনি যে কথাটা বলছিলেন সিলেটের ভূমিকম্প হচ্ছে, ঢাকাতেও যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, এই বাস্তবতা কেউ অস্বীকার করতে পারি না। এমনকি ঢাকার প্রচুর ফ্লাড ফ্লো জোন বা জলাশয়ের উপরে কিন্তু অনেক ধরনের বিল্ডিং হয়েছে। কিছুদিন আগে কেরানীগঞ্জের একটা ভবন ধসে পড়েছে, সেখানে ভূমিকম্প লাগেনি, সেই ভবনটা এমনিতেই ধসে পড়েছে, কেননা সেটা জলাশয়ের উপরে নির্মাণ যে স্ট্যান্ডার্ড সেটা মেনে করা হয়নি। তার মানে আমাদের এই যে ঢাকা শহরের অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেটা ভূমিকম্প হলে তো অবশ্যই ভালনারেবল হবে। ভূমিকম্প ছাড়াও কিন্তু অন্য অনেক কারণে কিন্তু এই স্ট্রাকচারালি যেভাবে আনসেফ বিল্ডিং করা হচ্ছে, এতেও ভালনারেবিলিটি বেড়ে যাচ্ছে। এই জন্য সার্বিক বিচারে আমাদের যে বাসযোগ্যতা এবং একই সাথে আমাদের যে রিস্ক ফ্যাক্টর সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা মনে করি রাজুকের যে অর্পিত দায়িত্ব ডেভেলপমেন্ট কন্ট্রোল, এটা যে কোনো নগর কর্তৃপক্ষের এই দায়িত্বে তাদের সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত। এবং এই 96 ভাগ যে নিয়ম ব্যর্থ করা হচ্ছে, এটা আমরা চাই যেন এটা আমরা 5 ভাগের নিচে নেমে আসুক। তাহলে একটা শহর যে বাসযোগ্য শহরে যে স্ট্রাকচারালি একটা আমরা সেফ শহর পাবো, সেই জায়গায় আমরা যেতে পারবো। যতক্ষণ না পর্যন্ত রাজুক তার এই অর্পিত দায়িত্ব যে নজরদারি করা, সেই নজরদারিতে যদি তারা যদি তাদের দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে কিন্তু এই বাসযোগ্যতা এই আমরা দায়িত্ব তলানিতে। পালন করতে হলে রাজ্যকে আসলে দুর্নীতি মুক্ত করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। অবশ্যই দুর্নীতি এবং সুশাসন, এই দুইটা যদি কোনো প্রতিষ্ঠানে না থাকে, তাহলে আসলে আলটিমেটলি আপনি বিধিমালা থাকতে পারে, প্ল্যান থাকতে পারে, কিন্তু সুশাসন যদি না থাকে এবং দুর্নীতি যদি সেই প্রতিষ্ঠানে থাকে, রাজুকের ক্ষেত্রে এই দুর্নীতির অভিযোগটা পুরাতন। হ্যাঁ, বিশেষ করে প্ল্যান পারমিশন প্রসেসে বা অন্যান্য প্রসেসে আমাদের এই দুর্নীতির অভিযোগটা আমরা পাই। এখান থেকে যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আমরা বের করে না নিয়ে আসতে পারি, তাহলে যতই আমরা পরিকল্পনা করি কিংবা বিধিমালা সংশোধন করি, সেটা দিয়ে কিন্তু আমাদের শহরের বাসযোগ্যতাটাকে আমরা ফেরাতে পারবো না। আমরা মনে করি অবশ্যই দুর্নীতির প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। একই ব্যাপারটা সুশাসনের ক্ষেত্রে। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সম্প্রতি খণ্ডিত বা মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ঘটনা বেশ কয়েকটি। এমন নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল পারিবারিক কলহ। বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন মানুষের আচরণ হিংস্র হয়ে ওঠার অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণহীন ব্যবহার। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন। ডক্টর মাহবুবা নাসরিন, একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনার কাছে জানতে চাই যে আমরা যেরকম ঘটনাগুলি দেখতে পাচ্ছি, যেমন গত 2 সপ্তাহে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে অন্তত 14টি ঘটনা ঘটেছে, যার পেছনে বলা হচ্ছে যে সামাজিক কলহ, পারিবারিক কলহ দায়ী রয়েছে, এবং 6টি প্রায় বর্বর এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে স্বামীর লাশ 5 টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে। এরকম ঘটনা স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে। এই ঘটনাগুলি এই সময় এত বেশি কেন হচ্ছে? ধন্যবাদ। আসলে অনেক দুঃখজনক হলেও সত্যি যে আম, এই সহিংসতা বাড়ছে, এবং তার মধ্যে কোভিড-19-এর যে একটা বিশেষ বৈশিষ্ট্য বিশ্বব্যাপী দেখা গেছে। আমরা 2020 সাল থেকে আসলে আমরা এইসব তথ্য উপাত্তর দেখছি বিশ্বব্যাপী বিভিন্ন দেশে যেটা হচ্ছে। বাংলাদেশের প্রথমে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আমরা কয়েকটা দেশেরই দেখলাম যে ডোমেস্টিক বা যে ইন্টিমেট পার্টনার বলে, এদের প্রতি সহিংসতা বেড়ে গেছে। কিন্তু বেশিরভাগই আসলে নারীদের প্রতি সহিংসতাটা বেড়েছে, সব তথ্যতে আমরা সেটাই দেখি। কিন্তু ভায়োলেন্স বা এই যে সহিংসতার ধরন, এটা যে পরিবর্তিত হয়েছে সেই বিষয়ে কিন্তু খুব বেশি আলোচনা শুধুমাত্র গণমাধ্যমেই দেখা যায়, কিন্তু গবেষণা ওইভাবে বের হয়ে আসছে না যেটার কারণ কি। হ্যাঁ, আমাদের দেখা গেছে যে যে এই যে বিভিন্ন কারণ যেগুলি বলা হচ্ছে যে কোন কারণে আসলে এত বেশি সহিংসতা হচ্ছে, সেটা আমরা দেখছি যে মানুষের সবচাইতে বেশি যে ফিজিক্যাল দূরত্ব বা আইসোলেশনটা বেড়ে গেছে, অন্যদের সাথে যোগাযোগ সামাজিকীকরণটা একদম ভিন্ন হয়েছে, গৃহাভ্যন্তরে তারা একসাথে থাকছে, সেটা একটা আসছে। আর একটা আরো অনেক কারণের মধ্যে অর্থনৈতিক কারণটা দেখানো হয়েছে, যে অর্থনৈতিক হতাশা থেকে এটা হচ্ছে। এখন যেভাবে বাংলাদেশের যে ধরনগুলি আমরা দেখছি, সেখানে অনেক বেশি সহিংসতাটার কারণটা কি, সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানুষের একটা মানসিক বিকৃতি ঘটছে, এবং সেটা অনেক সময় যে ধরনের প্রযুক্তি ব্যবহার করছে, প্রযুক্তি থেকে দেখে তারা হয়তো এই ধরনটা পাল্টে ফেলছে, অর্থাৎ অপরাধের ধরনটা পাল্টে যাচ্ছে। অবশ্যই পারিবারিক
অসহিষ্ণুতাটা বাড়ছে বিভিন্ন, যেটা আমরা বললাম যে মানুষের অর্থনৈতিক হতাশা থেকে, ভবিষ্যতের চিন্তা থেকে, আর আর যেটা আছে যে এই সুযোগটা, অর্থাৎ যখন পারিবারিক কলহ হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে, এই সুযোগটা আবার বহিরাগত বা বাইরে থেকে এসে যে কেউ ডক্টর নিয়ে মাহবুব নিচ্ছে। নাসরিন, একটু জানতে চাই যে এখানে কি সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কোনো ভূমিকা আছে কিনা? আমরা তো দেখি যে আছে, আপনারা দেখছেন যে এই যে উদাহরণও তো আমরা পাচ্ছি, যে কি ধরনের সহিংসতাটা হচ্ছে, যে টিকটক ব্যবহার করছে, বিভিন্ন ভায়োলেন্স রিলেটেড হটলাইন ব্যবহার করছে। এবং এই যে আমাদের এখানে বিশেষ করে আমরা উন্নত দেশগুলিতে দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই যেটা হচ্ছে যে রিপোর্ট করার জন্য কিছু হটলাইন থাকে, কিছু মাধ্যম থাকে, সেখানে তারা এটা এই মাধ্যমগুলিতে জানায়। কিন্তু বাংলাদেশে এইভাবে কিন্তু আছে, তারপরেও যোগাযোগগুলি ওইভাবে হচ্ছে না, বা যোগাযোগগুলি, ওই ডেটাটা আমরা ওইভাবে দেখছি না। এক হচ্ছে যে সহিংসতার যারা শিকার হচ্ছে তাদের কাছ থেকে কিন্তু অভিযোগটা আসছে না। তাহলে আমরা কি ধরে নিব যে অবশ্যই আমি মনে করি যে যেভাবে প্রযুক্তির ব্যবহারটা হচ্ছে সেখানে কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং নিয়ন্ত্রণহীনতার কারণে একভাবে যেমন তারা ঘটনাগুলি দেখছে বা অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে বা সহিংসতা বাড়ছে, আবার একই সাথে এই প্রযুক্তিটা যে ইতিবাচক দিকে আবার ব্যবহার করা যায়, যেখানে এই সহিংসতার ঘটনাগুলি জানানো যেতে পারে বা কারো সহায়তা নেওয়া যেতে পারে, সেটা কিন্তু হচ্ছে না। আর সামাজিক যে একটা বন্ধন থাকে, বা সামাজিক আমরা বলি যে তারাও একটা ওয়াচ ডগের মতো কাজ করে, বা তারা সবসময় দেখে সমাজ নিয়ন্ত্রণের যে একটা বাহন কমিউনিটিতে বা পরিবার, সেটাও কিন্তু ভেঙে গেছে, যেহেতু আইসোলেটেড এবং একজন আরেকজনের সাথে যোগাযোগটা এই ওইভাবে ডোমেস্টিক নেই। ভায়োলেন্স গুলি যদি আমরা কমাতে চাই, সেই ক্ষেত্রে কি করা দরকার? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি যথেষ্ট পদক্ষেপ নিতে পারছে, অথবা পরিবারের শিক্ষায় কি আরেকটু ভালো কিছু শেখানো দরকার কিনা? আসলে এটা তো একার সরকারের উপরেই আমরা সবসময় বলি, যদিও সরকারের আপনারা দেখেছেন যে সর্বোচ্চ শাস্তি ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এবং মানুষ যদি কাউকে হত্যা করে সেই তার জন্য সর্বোচ্চ শাস্তি আছে। কিন্তু পাশাপাশি যেহেতু কোভিড-19 সময় আমরা ভিন্ন ধরনের অপরাধের মাত্রা বা বেড়ে যাওয়ার তীব্রতাটা দেখছি, সেই জন্য সরকারের সাথে নীতি নির্ধারকদের সাথে অবশ্যই সমাজের যারা সমাজ চিন্তাবিদ আছেন তাদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি যারা আসলে সহিংসতার শিকার হচ্ছে সেই মানুষদেরও আসলে আসতে হবে এর পাশে পাশে। এবং আমি অবশ্যই মনে করি যে আমাদের কমিউনিটির এক ধরনের সচেতনতা, কমিউনিটির একটা যে উই ফিলিংটা ছিল, আমরা যে একসাথে থাকা, সেই বিষয়টা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তো সেখানে আসলে ফিরে যাওয়া বা ফিরিয়ে আনার একটা আহ জায়গা তৈরি হয়েছে, আমি বলবো অনেকদিন ধরে ছিল, এখন একটু ভিন্ন ভাবে চিন্তা করা, কারণ এর সাথে অর্থনীতি এবং সামাজিক যে অন্যান্য সংকটগুলি আছে সেই সংকটগুলিও যুক্ত হয়েছে। সুতরাং এই সহিংসতাটাকে আমাদের ভিন্ন মাত্রায় দেখতে হবে, এবং সকলকে আসলে একসাথে কাজ করতে হবে। অবশ্যই গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে দেখে আমরা জানতে যদি আমরা পারছি আইন কমিউনিটিতে শৃঙ্খলা মানবিক রক্ষাকারী একটি বাহিনী। পরিবেশ তৈরি করতে চাই, অথবা পরিবারের মধ্যে আরো সহনশীলতা বাড়াতে চাই, সেই ক্ষেত্রে কি কি করা দরকার? আসলে পরিবারই তো সবচাইতে বড় প্রতিষ্ঠান এই ধরনের সহিংসতা কমানোর। কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখি যে বাংলাদেশে তো যৌথ পরিবার ভেঙে অনুপরিবারের সংখ্যা হচ্ছে, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা তাদের সাথে কানেক্টেড, যোগাযোগ রাখছি। তো যখনই একজন যোগাযোগ, এরও কিছু সিমটম আছে যে একজন হয়তো খুব বেশি যোগাযোগ রাখতো, এখন সে রাখছে না, তার ব্যস্ততাটা কোথায়, এটা কিন্তু পরিবারের অন্য সদস্যরা কিন্তু দেখতে পারে। সে কার সাথে মিশছে বা কার সাথে বেশি কথা বলছে, বেশি যোগাযোগ রাখছে। এই ক্ষেত্রে কিন্তু পরিবারের একটা বড় ভূমিকা আছে, সব সদস্যেরই ভূমিকা আছে, কাছে থাকুক বা দূরে থাকুক। সুতরাং পারিবারিক যে বন্ধন, এই প্রযুক্তিতে ব্যবহার করেই কিন্তু অনেক পারিবারিক বন্ধন যুক্ত হয়েছে। সুতরাং পরিবার, বন্ধু, কাছের মানুষ, তাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এখানে। আমরা শিশুদের প্রতিও অনেকে ভায়োলেন্স হতে দেখছি এই মুহূর্তে। আসলে করোনায় যেমন আমরা বড়রা এক ধরনের সংকটের মধ্যে আছি, শিশুরা স্কুল বন্ধ, তাদের প্রতি কি এখন একটু বেশি যত্ন দেওয়া দরকার কিনা? আসলে শিশুদের কথাটা খুবই আমরা হতাশার সাথে লক্ষ্য করছি যে তারা যেই প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে,
এখন অনেক সময় আমরা দেখি যে তারা শিক্ষা যেহেতু নিচ্ছে, হয়তো ক্লাস করছে বা কিছু, এখন অভিভাবক মনে করছে যে ক্লাস নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আমরা জানি যে তার বাইরেও সে হয়তো সময়টা অন্য কোনো বন্ধুত্ব তৈরি করতে পারে, অন্য কোনো দলের সাথে বিপজ্জনক ভাবে পড়তে পারে। এখন পরিবারের সদস্যদের দায়িত্ব হচ্ছে যে শিশুদেরকে, যখন তারা ক্লাস করছে অনেক পিতামাতা সময় পায় না তাদের পাশে বসে থাকার, কিন্তু শিশুদেরকে এই নেতিবাচক দিকগুলি বোঝানো যে এই প্রযুক্তিটা বিভিন্নভাবে ব্যবহার হতে পারে, ক্লাসের বাইরে তাকে অন্য কোনো যোগাযোগ করতে হলে যে যে বিপজ্জনক হতে পারে সেটা বয়স অনুযায়ী আসলে বোঝানো। আর তাদের তো অনেক শারীরিক সমস্যা হতে পারে, আজকাল মাথা ধরে বেশি শুনছি, চোখেরও সমস্যা হচ্ছে। সুতরাং সেই সময়গুলিকে তাদেরকে কিভাবে নার্চার করা যায় এটা দেখার দায়িত্ব অভিভাবক এবং আমি মনে করি অবশ্যই শিক্ষকদের। কারণ শিশুদের জয়ফুল লার্নিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু শেখানো হয়, শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে না, হয়তো দিয়ে দিল, পরে হয়তো সে কোনোভাবে দেখলো বা প্রিন্ট করে কাগজে কোনোভাবে দেখলো অভিভাবকদের সহায়তায়। এইভাবেও কিন্তু একটু প্রযুক্তি নির্ভরতা, অর্থাৎ একভাবে তারা যে টিভি বা ডক্টর মাহবুবুর তার নাসির, মোবাইল শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আমাদের এই ধরনের পারিবারিক সহিংসতা রোধে কোনো ধরনের কাউন্সিলিং এর ব্যবস্থা আমাদের আছে কিনা, অথবা থাকলেও সেটি যথেষ্ট কিনা, অথবা সাধারণ মানুষ কি জানে? আমাদের কমিউনিটি ভিত্তিক যে কাউন্সিলিং গুলো আছে, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে কিন্তু আছে। তারপরে আবার বেসরকারি সংস্থা আছে আমরা জানি, এবং এখানে অনেক হেল্পলাইন আছে আমাদের, কিন্তু অনেকেই এই সেবাটা কোভিড এর সময় দেখা গেছে যে সেখানে ফোন করার পরিমাণও কম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কন্ট্রোল রুমেই আছে, কিন্তু সংখ্যা কিন্তু কম। তো সেই ক্ষেত্রে যদি আগের মতো কল না আসে, হয়তো কেউ বাইরে যে করতো, অথবা ঘরে হয়তো সে নিজেই একজন কি বলে যে তিনি হয়তো একজন অপরাধী বা অত্যাচারীর সাথে বন্দী আছেন, সেই সময় ফোনটা সে করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা কমিউনিটি স্বেচ্ছাসেবী আরো বাড়াতে পারি এবং প্রচারটাকে অবশ্যই বাড়াতে হবে। ডক্টর মাহবুবুর নাসির, আমরাও চাইবো যে সাধারণ মানুষ যেন এই বিষয়গুলির সুযোগও নেন। এই কাউন্সিলিং এর সুযোগটি নিলে হয়তো অনেক ধরনের পারিবারিক সহিংসতার হাত থেকে অনেকের জীবনও রক্ষা পেতে পারে এবং তাদের পরিবারও শান্তি আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।